रंगने वाली परी हो या परियों की रानी, क्या हो मेरी प्रेम कहानी। मेरे सवालों का जवाब दो ना, मेरे रंग में रंगने वाली। কথায় আছে দেখবেন, লাগে টাকা দেবে গৌরী সেন। দারুণভাবে প্রযোজ্য কথাটা আম্বানি পরিবারের জন্য। আজকে আমরা নেট খরচা করে আম্বানি পরিবারের ছেলের বিয়ে বললে ভুল হবে, প্রাক বিবাহ ১,৫০০ কোটি টাকা নাকি খরচা হয়েছে এই প্রাক বিবাহে। সারা পৃথিবী থেকে নামি দামি অতিথিরা এসছেন, সারা পৃথিবীর নামি দামি শিল্পীরা সেখানে পারফরমেন্স করেছেন। শোনা যাচ্ছে যে বিবাহের সময় আরো ১,৫০০ কোটি টাকা তারা খরচা করবেন। এতদিন আমরা আমাদের পয়সায় ডাটা বা নেট পুড়িয়ে আমরা মোবাইলে স্ক্রোল করে করে সে বিয়ের ছবি যতটুকু পাওয়া যায় সেগুলো দেখে ভাবছিলাম, আহা কত টাকা খরচা করছে আম্বানি। কিন্তু কিছুদিন পরেই ভুল ভাঙলো যে টাকা ওই আমাদের গৌরী সেনদেরকেই দিতে হবে। আজকে যেভাবে আমাদের মোবাইলের রিচার্জের খরচা বেড়ে গেছে, আজকে মুকেশ আম্বানির জিওর কারণে পোয়া ১২ এয়ারটেল কিংবা ভিআই ভোডাফোন আইডিয়ার আজকে তারাও এর সঙ্গে সমান তালে দাম বাড়িয়ে চলেছে। একটু ঘুরিয়ে দেখুন, ওনার ছেলের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আমরা যারা জিও ব্যবহার করি, যাদের কাছে জিও সিম রয়েছে তারা দায়িত্ব নিয়ে নিয়েছি। অথচ নেমন্তন্ন পাচ্ছে সারা পৃথিবীর তাবর তাবর মানুষরা, তারা পারিশ্রমিক নিয়ে পারফরমেন্স করছে শিল্পীরা, এবং আমরা আবার টাকা খরচা করে তাদের ওই পারফরমেন্স কিংবা তাদের ওই এক ঝলক দেখার জন্য উৎফুল্ল হয়ে আছি। আজকে রিলায়েন্স বলছে ৪৫ কোটির ওপর গ্রাহক রয়েছে জিওর গ্রাহক সারা ভারতবর্ষে। আর যেভাবে ২৫ থেকে ৩০% রিচার্জের খরচা বেড়েছে, অ্যাভারেজ যদি ২০০ টাকা করে ধরে নেন যে রিচার্জের খরচা ২০০ টাকা করে অ্যাভারেজ বেড়েছে, প্রত্যেকে যারা আমরা ইউজ করছি তাদের ২০০ টাকা করে আগামী গুনতে হবে আগামী মাস থেকে, তাহলে ৪৫ কোটি যদি গ্রাহক থাকে ২০০ বসলে ৯,০০০ কোটি টাকা আমরা দিয়ে দিচ্ছি আম্বানি বাবুকে। আলাদা করে কোনো পরিষেবার উন্নতি হয়নি, বরং কল ড্রপের সংখ্যা বেড়েছে। তো এই যে কথায় বললাম যে আমরা গৌরী সেনরা যতক্ষণ আছি ওনাদের ততক্ষণ পোয়া ১২। আজকে ৩,০০০ কোটি টাকা কেন উনি ৮,০০০ কোটি টাকা খরচা করলো, ১ টাকাও ঘর থেকে যেত না। সামান্য বাজারে জিনিসপত্রের দাম বাড়লে আন্দোলন শুরু হয়, পেট্রোল ডিজেলের দাম বাড়লে আন্দোলন শুরু হয়, তাহলে একটা প্রাইভেট সংস্থা শুধু তার মুনাফা তার খরচার জন্য দাম বাড়াবে, আর আমরা কেন চুপ করে বসে থাকবো? এ প্রসঙ্গে একটা গল্প বলি। আমরা চুপ করে বসে আছি কারণ আমাদের কাছে কোনো উপায় নেই। একটা শহরের মেয়রের সাথে কথা বলে শহরের মধ্যিখানে সব থেকে বড় যে মাঠটা আছে, মানে পুরো শহর যে মাঠটায় ধরে যাবে, যত বাসিন্দা আছে মাঠের মধ্যে ধরে যাবে, এরকম একটা বড় মাঠে শহরের মেয়রের সঙ্গে কথা বলে একটা সার্কাসের দল সেখানে তাদের তাঁবু লাগালো, পুরো মাঠ জুড়ে প্যান্ডেল করলো যে তারা সার্কাসের নামি দামি খেলা দেখাবে। তাঁবু খাটানো হয়ে গেল, সার্কাস ওপেন হচ্ছে, ১০০ টাকা টিকিট, হাজার চেষ্টা করেও লোক আনা যাচ্ছে না। টিকিটের পয়সা কমিয়ে দেওয়া হলো, ৮০ টাকা টিকিট, তাতেও লোক আসছে না। ৫০ টাকা করা হলো, তাতেও লোক আসছে না। বললো ২০ টাকা করে আমরা সার্কাস দেখাবো, তাতেও লোক ঢুকছে না। তখন ওই সার্কাস কোম্পানির মালিক শহরের মেয়রের কাছে গেল, গিয়ে বলছে আপনাকে আমি ভাড়া দেবো কি করে, আপনাকে খরচা দেবো কি করে, এই সার্কাসে তো লোকই আসছে না। মেয়র তখন বুদ্ধি দিল যে আমার বুদ্ধি অনুযায়ী আপনি কাজ করুন, হ্যাঁ, আর যা মুনাফা হবে তার অর্ধেকের বেশি আমাকে দিয়ে দেবেন, কারণ আমি আপনার ৫ গুণ বেশি মুনাফা করিয়ে দেবো। তো তারপরে সার্কাসের মালিক মেয়রের কথা শুনে পরের দিন মাইকে ঘোষণা করে দিল যে সার্কাস একেবারে ফ্রিতে দেখানো হবে, কোনো খরচা ছাড়াই সার্কাস দেখানো হবে। আর যেহেতু চলেনি, খুব বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, সার্কাস একেবারে ফ্রিতে দেখানো হবে। এই ফ্রি কথাটা শোনার পরে বিনা পয়সায় সার্কাস, পুরো শহরের লোক ভেঙে পড়লো সার্কাসের ভিতরে।
সার্কাস চলতে থাকলো, খেলাধুলা হয়ে গেল। যখন খেলাধুলা শেষ পর্যায়ে, তখন হঠাৎ সার্কাসের দুটো বাঘ খাঁচা থেকে বেরিয়ে দর্শকের মধ্যে এগিয়ে যাচ্ছে। রিং মাস্টাররা কোনোভাবে তাদেরকে কন্ট্রোল করছে। ওই দুটো বাঘ বেরিয়ে যাওয়ার পরে মানুষের হুড়োহুড়ি শুরু হয়ে গেছে, কি করে মানুষ বেরোবে, ছোটাছুটি। বেরোতে গিয়ে দেখছে যে 4-5টা গেট ছিল ঢোকা বা বেরোনোর, সেগুলো সব বন্ধ। এবার সেখানে 4 জন করে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের হাতে টিকিট। বলছে আমরা ঘোষণা করেছিলাম যে কোনো প্রবেশ মূল্য নেই, মানে ঢোকার জন্য কোনো মূল্য নেই, কিন্তু বেরোবার জন্য 500 টাকা করে দিতে হবে। যে 500 টাকা দেবে সে বেরোবে, আর যে 500 টাকা দেবে না তাকে যখন ইচ্ছা হবে তখন আমরা বার করব। লোক ওই বাঘের ভয়ে প্রাণ বাঁচাবার জন্য 500 টাকা করে ফটাফট কে কত আগে দেবে দিয়ে বেরিয়ে চলে এলো। আজকে ভারতবর্ষটা মনে হচ্ছে সেই সার্কাসের শহর, আর মেয়রটাকে আলাদা করে বললাম না। আজকে রিলায়েন্স আমাদের ওই সার্কাসের মতো করেছে, আজকে ঢুকিয়ে দিয়েছে আমাদের। সার্কাস দেখে নিয়েছি আমরা, বিনা পয়সায় সিম নিয়ে বেরোবার সময় বাঘ ছেড়ে দিয়েছে। আজকে বাঘটা ভেবে দেখুন, গ্যাস নেবেন, মোবাইল ফোনের নম্বর লিঙ্ক করা, ব্যাংকে মোবাইল ফোনের নম্বর লিঙ্ক করা, আধার কার্ডের সঙ্গে মোবাইল ফোনের লিঙ্ক করা, রেশন তুলবেন মোবাইল লিঙ্ক করা, যেখানে যাবেন মোবাইল নম্বরটা আপনার। এখন আর শখের জিনিস না মোবাইলটা অপরিহার্য। আপনার মোবাইল নম্বর না থাকলে ওটিপি আসবে না, আপনি মোবাইল ছাড়া কোনো পরিষেবা ব্যবহার করতে পারবেন না। মানে ওই যে ঢুকিয়ে আপনাকে দেওয়া হলো, দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, এবার বাঘ ছেড়ে দেওয়া হয়েছে। আপনি তো বেরোতে হবেই, না বেরোলে তো আতঙ্কে প্রাণ যাবে। আপনারা নিশ্চয়ই এগুলো দেখবেন, যে কথাগুলো বললাম, এই যে লিঙ্কগুলো আজকে কাকতালীয় হলেও, অভিযোগ করছি না বা অভিযোগের কোনো প্রমাণও নেই, কিন্তু হলেও জিও যেদিন থেকে লঞ্চ করেছে সেদিন থেকে সমস্ত পরিষেবার সঙ্গে মোবাইল নম্বরটাকে জুড়ে দেওয়ার সরকারি প্রচেষ্টাগুলোও শুরু হয়েছে। বাস্তবে তো হয়েছে। আর জিও যেহেতু বিনা পয়সায় সিমগুলো দিয়েছিল, বেশিরভাগ মানুষই জিও সিম ইউজ করছিলেন, প্রত্যেক কটা দরকারি জায়গায় ওই জিওর নম্বরটাই দেওয়া আছে। আবার দেখুন, এই যে পোর্ট করার যে আইনটা ছিল, যদিও সরকার ভালো মনে করেছে, কারণ ওই হঠাৎ করে পোর্ট করে নিলে বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছিল, কিংবা যারা দুষ্কৃতিকারী তারা এই ফোন নম্বর বিভিন্ন দুষ্কর্ম করার সুযোগ পাচ্ছিল বলে পোর্ট করার নিয়মটাকেও বেশ কঠিন করে দেওয়া হলো। মানে আপনি পোর্ট করতে চাইলেও খুব সহজেই আর পোর্ট করতে পারবেন না। মজার ছলে বা হাসির ছলে গল্পটা বললেও জীবনের দৈনন্দিন অবস্থা, সবার যে অবস্থা হচ্ছে একই অবস্থা আমি কিংবা আমার মতো সাধারণ মানুষ প্রত্যেকেরই হচ্ছে। আজকে এই মোবাইলের রিচার্জের মূল্যবৃদ্ধির সাথে আমরা নাজেহাল। না চাইতেও ছোট রিচার্জ আমরা পাচ্ছি না, এক গাদা করে টাকা দিয়ে আমাদেরকে রিচার্জ করতে হচ্ছে। আর ওই যে ডাটা, ডিজিটাল ইন্ডিয়া, সব কিছু এখন ডাটার মধ্যে ঢুকে পড়েছি, নেটটা অপরিহার্য হয়ে উঠেছে। এর থেকে যদি আমাদের কেউ উদ্ধার করতে পারতো, সেটা সরকারি সংস্থা বিএসএনএলই উদ্ধার করতে পারতো। আজকে পরিকাঠামো, আমার মনে হয় ভারতবর্ষে বিএসএনএলের যা পরিকাঠামো, এত বড় পরিকাঠামো কোনো প্রাইভেট সংস্থার নেই। বহু আগে বিএসএনএল এই 5Gর কেবল মাটির নিচে বসিয়ে পড়েছিল। আমি যদি ভুল না করি, এখনও ফাইবার কেবলের নেটওয়ার্ক ভারতবর্ষে কোনো পৃথিবীতে বিএসএনএলই মানে সব থেকে বেশি। টাওয়ারের সংখ্যা এই মুহূর্তে বিএসএনএলই সব থেকে বেশি। দুর্ভেদ্য অঞ্চলেও ভারতবর্ষের বিএসএনএল টাওয়ার রয়েছে, কিন্তু কোনো একটা অজানা কারণে যখন 5G সারা পৃথিবী জুড়ে চলছে, ভারতবর্ষে 5G বেসরকারি সংস্থারা এনেছে, সেখানে এখনও বিএসএনএল বলছে আমরা 4G টাওয়ার বসাবো। মানে এক কদম পিছিয়েই রাখবো সরকারি সংস্থাকে। আর বিএসএনএল এর কর্মী ছাঁটাই করতে করতে কোন জায়গায় এসছে আরটিআই করলেই জানতে পারবেন। বিএসএনএল এর মতো একটা চাঙ্গা সংস্থাকে কিভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, এই অভিযোগ আলাদা করে করার কিছু নেই, আমাদের চোখ কান খোলা আছে, সবাই আমরা জানতাম। কাজে সকলে মিলে বিএসএনএলকে আবার চাঙ্গা করতে হবে, এই দাবি যদি আমরা করি। ভারতবর্ষের মানুষ যদি বিএসএনএল এর কাছে ফিরে যেতে চায়, আজকে সরকারি সংস্থা তুলে দিয়ে বেসরকারি ব্যবসাদারদের যে মুনাফা দিয়ে দেওয়ার একটা অপচেষ্টা বা চক্রাতন চলছে, ভারতবর্ষের 140 কোটি মানুষ যদি একসঙ্গে প্রতিবাদ না করি, এর কাছ থেকে বেরিয়ে আসা যাবে না। বিএসএনএল এর কাছে সব আছে, শুধু সদিচ্ছাটা নেই। বিএসএনএল এর কাছে টেকনোলজি আছে, বিএসএনএল এর কাছে দক্ষ কর্মী আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সব আছে, শুধু বিএসএনএলকে চাঙ্গা করার সদিচ্ছাটা নেই। আজকে আমাদের দায়িত্ব এই সদিচ্ছাটাকে যারা পরিচালনা করছেন তাদের মধ্যে জাগিয়ে তোলার।